14 তারিখ খুনি হাসিনা সে হচ্ছে একটা প্রেস কনফারেন্স ছিল। ওই প্রেস কনফারেন্সে তার যারা তুষামতি করতো এর মধ্যে সে একজন কোয়েশ্চেন করছে, পরবর্তীতে সে বলছে আমি কি আমাদের হচ্ছে কোটাটা কি আমি কি রাজাকার নাতিপতিদেরকে দিব। তো আমরা এই মুভমেন্টের জন্য কিন্তু বসেছিলাম। তো ওইটা দেওয়ার পরে পরবর্তীতে আপনারা দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই দিন একটা স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ, আমাদের ভাই বোনরা তারা রাস্তায় নেমে পড়েছিল এবং তুমি কি আমি কি রাজাকার রাজাকার স্লোগানে সারা ঢাকা বিশ্ববিদ্যালয় মুখরিত হয়েছিল এবং পাশাপাশি অন্যান্য ক্যাম্পাসগুলোতেও আমরা দেখতে পেয়েছি। আমরা সিদ্ধান্ত নিলাম এখন আমাদের এই আন্দোলন আমরা কোটার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখবো না। খুনি হাসিনার তার হচ্ছে পতন নিশ্চিত না করার আগ পর্যন্ত আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব। তো তখন থেকে আমাদের মূলত এক দফা আন্দোলন তখন থেকে আমাদের মাথায় চলে আসে এবং তখন থেকে আমরা এক দফা খুনি হাসিনার পদত্যাগ না হওয়ার পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে আমরা ডিটারমাইন্ড হয়ে যাই। 30 জন পর্যন্ত এই সময় স্বতঃস্ফূর্ততার সাথে সবাইকে কানেক্ট করা এবং সব কর্মসূচিগুলোর মাধ্যমে আমরা যেমন সেন্ট্রাল লাইব্রেরি থেকে সবকিছু শুরু হয়েছিল। এরপর ঈদের বন্ধ ছিল, পরবর্তীতে ঈদের পরে সেকেন্ড স্টেজে কর্মসূচিগুলো শুরু হয় এবং কর্মসূচির ক্ষেত্রে দেখবেন আমাদের দেশে যেটা হয়েছে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামগুলো ব্যর্থ হওয়ার কারণে আন্দোলন ঈদের পরে শুনলে সবাই একটু হাসাহাসি করতো, অথবা হইলো হরতাল অবরোধ এগুলোর হচ্ছে যে জজবা ছিল সেটা কিন্তু হারিয়ে যায়। আমরা চেষ্টা করেছি একটু শব্দের খেলা খেলার জন্য, এমন এমন শব্দ এখানে খেলা হবে, এমন এমন কর্মসূচি দেওয়া হবে যেটা মানে হচ্ছে প্রশ্নবিদ্ধ হবে না এবং এটা হচ্ছে দ্বন্দ্বের মধ্যে পড়বে না। তো দেখতে পেয়েছেন এই কর্মসূচিতে শুরুতে যেটা হচ্ছে অবরোধ না বলে ব্লকেট করা হয়েছে, বাংলা ব্লকেট, এবং হচ্ছে এখানে যে প্রেস রিলিজ গুলো ছিল সার্বজনীনভাবে সবকিছু করা হয়েছে। তো 1 জুলাই থেকে 13 জুলাই পর্যন্ত আন্দোলনটাকে এইভাবে আমরা হচ্ছে জনসম্পৃক্ত করার চেষ্টা করছিলাম এবং বাংলা ব্লকের থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন হচ্ছিল। রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি এবং সারা দেশে স্মারকলিপি, এখানে সবার এঙ্গেজমেন্ট ছিল। আমরাও এখানে কাজ করার চেষ্টা করেছি প্রত্যেকের জায়গা থেকে এবং তখন পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম ফ্যাসিস্ট হাসিনা খুনি হাসিনা এবং তার দূষররা তারা একটু কমেন্ট করুক আমাদের আন্দোলনটাকে নিয়ে। আমরা কাজ করতেছিলাম, মাঠে যাচ্ছিলাম এবং 9 তারিখের দিকে আপনারা দেখতে পেয়েছেন হাইকোর্টের মাধ্যমে তারা চাইছিল এটাকে কিছুদিনের জন্য এটাকে ইস্তফা দেওয়া এরকম। তো একটা গ্রুপ এখানে এজেন্সির লোকরা তারা বিভিন্ন ভাবে তারা নেগোশিয়েট করার চেষ্টা করছে। তখন আমাদের পক্ষ থেকে আমরা বলতে যা ছাত্র জনতা, এখানে আমরা বলতে শিবির ধরেন আর কি, ছাত্র জনতা, তো আমরা তখন বললাম হচ্ছে আন্দোলনটা হচ্ছে রাজপথে সমাধান হবে, হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে এখানে আমরা আমাদের আন্দোলনটা আমরা করবো না। তো এই আন্দোলন করতেছিলাম কিন্তু সরকারের দায়িত্বশীল পর্যায়ের মন্ত্রী অথবা ফ্যাসিস্ট হাসিনা অথবা তারা কোনো ধরনের কমেন্ট করছিল না। তো আপনারা দেখতে পাইছেন 14 তারিখ খুনি হাসিনা সে হচ্ছে একটা প্রেস কনফারেন্স ছিল। ওই প্রেস কনফারেন্সে তার যারা তুষামতি করতো এর মধ্যে সে একজন কোয়েশ্চেন করছে, পরবর্তীতে সে বলছে আমি কি আমাদের হচ্ছে কোটাটা কি আমি কি রাজাকার নাতিপতিদেরকে দিব। তো আমরা এই মুভমেন্টের জন্য কিন্তু বসেছিলাম। তো ওইটা দেওয়ার পরে পরবর্তীতে আপনারা দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই দিন একটা স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ, আমাদের ভাই বোনরা তারা রাস্তায় নেমে পড়েছিল এবং তুমি কি আমি কি রাজাকার রাজাকার স্লোগানে সারা ঢাকা বিশ্ববিদ্যালয় মুখরিত হয়েছিল এবং পাশাপাশি অন্যান্য ক্যাম্পাসগুলোতেও আমরা দেখতে পেয়েছি। ততক্ষণ পর্যন্ত আমাদের প্ল্যান ছিল আমরা কোনো ধরনের ক্যাজুয়ালিটিসে যাব না, কোনো ধরনের মারামারি ধস্তাধস্তিতে আমরা যাব না, কারণ আমাদের এর আগে একটু কি বলে এক্সপেরিয়েন্স আছে। আপনারা জানেন এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোডাক্টিভ রমাদান শীর্ষক একটা আমাদের সেশন হয়েছিল। ওইখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর নির্মম নির্যাতন করে এবং ওই নির্যাতনের পরে ক্যাম্পাসে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। ক্যাম্পাসে স্বাভাবিক যে অ্যাক্টিভিজম, সাধারণ শিক্ষার্থীরা ভয় পাওয়া যায়, ছাত্রলীগ তখন থেকে আবার তারা দানব হয়ে ওঠে। তো আমরা প্রথম থেকে প্ল্যান ছিল কোনো ধরনের যেন হচ্ছে ক্যাজুয়ালিটিস না হয়, কোনো ধরনের যেন মারামারি না হয় এবং মাহমুদ আলমের সাথে আমার রেগুলার তখন আলাপ হতো এবং আমরা আলাপ করতেছিলাম। তো ওই দিন যেদিন তুমি কি আমি কি রাজাকার রাজাকার স্লোগান হলো সারা রাতে এবং সকালে আবার ফুটবল ছিল, আপনারা অনেকেই ফুটবল দেখছে। সকাল থেকে আমরা আলাপ করতেছিলাম, আমরা শুনতে পারতেছিলাম, আমাদের কাছে ইনফরমেশন আসতেছিল খুনি হাসিনা এবং তার দূষণ, তার পেটোয়া বাহিনী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বিভিন্ন জায়গা থেকে টোকাই নিয়ে আসা মধুর ক্যান্টিনে তারা অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। 15 জুলাই আপনাদের তো মনে আছে, এখানে আমি অনেকটা দেখতে পাচ্ছি যারা তখন ওই সময় রাজপথে ছিল। তো তখন সকাল থেকে আমরা প্ল্যান করতেছিলাম মানে কোনো ধরনের ক্যাজুয়ালিটিস না হয়। মাহমুদ আলমের সাথে আমার বারবার আলাপ হচ্ছিল, নাহিদ আসিফের সাথেও তখন আলাপ হচ্ছিল। পরবর্তীতে ওই দিন দুপুর 12টায় হচ্ছে রাজু ভাস্কর্যে একটা প্রোগ্রাম ছিল এবং ওই হাসিনা খুনি হাসিনা তার যে কমেন্ট করছে ওটার প্রতিবাদে, এবং দুপুর 2টায় নিষিদ্ধ ছাত্রলীগ তারাও রাজুতে হচ্ছে প্রোগ্রাম দেয়।
তো আমাদের প্রোগ্রামটা স্বাভাবিকভাবে শুরু হয়, সবাই স্বাভাবিক অবস্থা ছিল, আমরা কোনো ধরনের প্রস্তুতি ছিল না, কিন্তু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তারা অস্ত্র শস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। তো আমরা আমাদের যে কোনো ধরনের প্রোগ্রাম যখন শুরু হয়, আমাদের বিভিন্ন গ্রুপ তারা বিভিন্ন জায়গা থেকে গিয়ে, বিশেষ করে হল পাড়ার দিকে গিয়ে স্লোগান মিছিল দিয়ে শিক্ষার্থীদেরকে হলগুলো থেকে নিয়ে আসা হয়। তো ওই দিনে দুপুরের তখন সম্ভবত 1:40-45-এর দিকে যখন হল পাড়ার দিকে আমাদের একটা টিম তারা হচ্ছে স্লোগান দিচ্ছিল, তারা ডাকতেছিল শিক্ষার্থীদেরকে, তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর, বোনদের উপর হামলা করে। তো তখন হামলা যখন হয়, তখন আমরা যারা রাজবাস করতেছিলাম তখন আমরা সবাই একসাথে যাই এবং ওইখানে আমাদের ভাই বোনদের উপর সন্ত্রাসী ছাত্রলীগ এবং হচ্ছে বহিরাগতরা নির্বিচারে আমাদের উপর হামলা চালায়। এবং হামলার পরে আপনারা দেখতে পেয়েছেন আমাদের বোনদেরকে এমন ভাবে রক্তাক্ত করে, রক্তাক্ত চেহারাগুলো আমাদের সারা দেশে তখন ছড়িয়ে পড়ে। এবং আমাদের ভাই বোনদেরকে যখন আমরা ওখান থেকে নিয়ে যাচ্ছিলাম, হাসপাতালে নিয়ে গেছিলাম, তখন আমি হাসপাতালে ভাই বোনদেরকে সাথে আমি ছিলাম, এক্সরে রুমে ছিলাম, ওইখানে দেখতে পেলাম আমাদের খুনি হাসিনা এবং তার দোসররা ছাত্রলীগ ওই এক্সরে রুমে আমাদের ভাই বোনদের উপর তারা হামলা করেছে। তো ওই হামলা পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিলাম, এখন আমাদের এই আন্দোলন আমরা কোটার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখবো না। খুনি হাসিনার তার হচ্ছে পতন নিশ্চিত না করার আগ পর্যন্ত আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব। তো তখন থেকে আমাদের মূলত এক দফা আন্দোলন তখন থেকে আমাদের মাথায় চলে আসে এবং তখন থেকে আমরা এক দফা খুনি হাসিনার পদত্যাগ না হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে আমরা ডিটারমাইন্ড হয়ে যাই। তো এই পরবর্তীতে আমাদের প্ল্যান ছিল ওই দিন সন্ধ্যায় আমরা প্রতিরোধ গড়ে তুলবো এবং চাঙ্কারপুল থেকে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। কারণ আপনারা জানেন এর আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্সের 3টা হল, শহীদুল্লাহ হল, 21 হল এবং এফএস হল থেকে ছাত্রলীগের যারা সন্ত্রাসী ছিল তাদেরকে হল থেকে বের করে দেওয়া হয়। তো আমাদের প্ল্যান ছিল আমাদের জায়গা থেকে আমরা সন্ধ্যার পরে আমাদের ছাত্রদল বন্ধুদের সাথে তখন আলাপ হয়েছিল, শিবিরের ভাইরা মহানগর থেকে যারা আশেপাশে আছে তারা ওই সময় চাঙ্গারপুরে চলে এসেছিল, বামপন্থী ছাত্র সংগঠন যারা ছিল তারা এসেছিল এবং হচ্ছে মূল সমন্বয়ক যারা ছিল তারা তখন আসছিল। আমাদের প্ল্যান ছিল ওই দিনেই 15 জুলাই মাগরিবের পরে আমরা ওইখান থেকে সায়েন্সের 3টা হল, এই 3টা হল নিয়ে আমরা মিছিল নিয়ে সন্ত্রাসী যারা বহিরাগত আছে আমরা তাদেরকে আমরা হচ্ছে ক্যাম্পাস থেকে বের করে দিব এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে আমরা প্রত্যেকটা হল থেকে আমরা বের করে দিয়ে আমরা ছাত্রলীগ মুক্ত করব। তো ওই দিন আমরা চেষ্টা করেছিলাম প্রত্যেকটা হলে হলে, বিশেষ করে সায়েন্সের 3টা হলে গিয়েছিলাম, কিন্তু ভাইদের বললাম হচ্ছে আরেকটু সময় নেওয়া দরকার, প্রস্তুতির আমাদের ঘাটতি আছে, অথবা আমাদের আজকে করলে আমাদের হিতের বিপরীত হতে পারে। তো তখন থেকে এই যে আপনার 15 জুলাই থেকে আপনার হচ্ছে 18 তারিখ পর্যন্ত এটা একটা হচ্ছে আমাদের আন্দোলনের একটা হচ্ছে টাইম ফ্রেম। আবার 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত একটা টাইম ফ্রেম, 26 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত একটা টাইম ফ্রেম, আবার 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। এবং এই প্রত্যেকটা টাইম ফ্রেমে হাজারো ইনসিডেন্ট আছে এবং এই প্রত্যেকটা ইনসিডেন্টের সাথে আমরা যুক্ত ছিলাম এবং অনেকগুলো স্মৃতি আমাদের আছে। এবং এই অসংখ্য স্মৃতিগুলো সময়ের পরিক্রমায় আমরা আমাদের জায়গা থেকে আমরা বলবো।